হেই ওয়েলকাম করছি তানজিদ দিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব 3 নাম্বার প্রশ্ন নিয়ে। 3 নাম্বার প্রশ্নের অথবা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অথবাতে তোমার একই প্রশ্ন দুই ভাবে থাকে। একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকে, বলতে পারে অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো, ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো অথবা ক্রিয়া খুঁজে বের করো। আরো থাকতে পারে বাক্য আকারে, কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকতে পারে, যেমন এখানে দেখা যাচ্ছে। তো বলতে পারে যে এটা কোন ব্যাকরণিক শ্রেণী বা এটা কোন পদ। সো এই একটা ক্লাস যদি আমরা করি, আমরা দুইটাই খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা ক্লাস ভিডিওটা শুরু করি। সো আমাদের মোটামুটি তোমার 8টা শিখতে হবে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক শব্দ, অনুসর্গ আর আবেগ শব্দ। এই 8টা শিখতে হবে যদি বাক্য আকারে আসে। লাইক পরীক্ষায় কোনটা দিবে সেটা তো বলা যাচ্ছে না। যদি অনুচ্ছেদ আকারে দেয় তাহলে বাক্য আকারে দিবে না, আর যদি বাক্য আকারে দেয় তাহলে অনুচ্ছেদ আকারে দিবে না। আর এই অনুচ্ছেদে হচ্ছে তোমার 3টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ: বিশেষণ, ক্রিয়া আর ক্রিয়া বিশেষণ। এই 3টা যদি তোমরা প্রস্তুত করতে পারো, অনুচ্ছেদ থেকে এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা দিবে। আর যদি বাক্য আকারে আসে তাহলে হচ্ছে 8টা বাক্য থাকবে, ওর মধ্যে থেকে যে কোনো 5টা দিতে হবে। তাহলে আমাদের শিখতে হবে এই 8টা। ওকে, সো এইগুলো এখন কিভাবে হয় আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে বিশেষ্য। বিশেষ্যকে ইংরেজিতে বলা হয় নাউন। নাউন তো আমরা সবাই চিনি। নর্মালি নাউন হচ্ছে নামকে বুঝায়, সব কিছুরই নামকে বুঝাবে, সেটাই হবে হচ্ছে নাউন। তারপরেও আমরা একটু বইয়ের ভাষায় দেখব কি বলা হয়েছে। কোনো কিছুর নামকে বিশেষ্য বলে যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, কাল বা গুণের নাম বুঝায় তাকে হচ্ছে বিশেষ্য বলে। যেমন নেহাল, এটা মানুষের নাম বুঝাইছে। বগুড়া, এটা জায়গার নাম বা জেলার নাম বুঝাইছে। কলম, সততা, এটা গুণের নাম বুঝাইছে, সততা। সো এইভাবে হচ্ছে যে কোনো কিছুর নাম বুঝালেই সেটা হবে হচ্ছে বিশেষ্য। বিশেষ্য পদ আবার 6 প্রকার: নাম বা সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তু বা দ্রব্যবাচক, গুণবাচক এবং ভাববাচক। সংজ্ঞাবাচক বিশেষ্যটা কি জিনিস আমরা একটু দেখব। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য যে পদ দ্বারা ব্যক্তি, স্থান, নদ নদী, পাহাড় পর্বত কিংবা গ্রন্থের নাম বুঝায় তাকে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য বলে। যেমন জান্নাতি, রংপুর, পদ্মা, হিমালয়, গীতাঞ্জলি। তারপরে দেখা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমন নাউন। যে পদ দ্বারা এক জাতীয় কোনো প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায় তাকে হচ্ছে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, গাছ, গরু, ছাগল, সন্তান ইত্যাদি। সো তোমাদের যদি পরীক্ষায় আসে যে মানুষ মরণশীল, এইটা আসলো, সেই মানুষের নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে, জাস্ট আমাদের মানুষটা তুলে লিখতে হবে এটা বিশেষ্য। এইভাবে লেখার দরকার নাই যে এটা জাতিবাচক বিশেষ্য, জাস্ট বুঝানোর জন্য একটু বিস্তারিত বলা হচ্ছে। তো এইভাবে দিলেই হয়ে যাবে, শুধু বিশেষ্য দিলেই হয়ে যাবে। আবার হচ্ছে যেমন ধরো যে রংপুর আমাদের বিভাগ, বলা হইল যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে। এই রংপুরটা কি আমাদের বলার দরকার নাই যে এটা নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাস্ট আমাদের লিখতে হবে বিশেষ্য। আই হোপ তোমরা বুঝছো এই বিষয়টা। তারপরে দেখা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, যেটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। এটা কিভাবে হয়? যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন জনতা, মানে অনেকজনকে কিন্তু বুঝাচ্ছে। দল, ঝাঁক, সমিতি ইত্যাদি, এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তারপরে দেখা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তু বা দ্রব্যবাচক। 4 নম্বরে বলা হয়েছে বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য যে পদ দ্বারা কোনো বস্তু বা উপাদানবাচক পদার্থের নাম কিংবা কোনো দ্রব্যের নাম বুঝায় তাকে হচ্ছে বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। যেমন হচ্ছে বই, খাতা, কলম, এগুলো হচ্ছে বিশেষ্যের মধ্যেই পড়ে আর কি। তারপরে দেখা হচ্ছে গুণবাচক। এইগুলো দিয়ে হচ্ছে গুণ বুঝাইবে। এটা ব্যক্তির গুণ হতে পারে, কোনো কিছুর গুণ বুঝাইলেই সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন সততা ব্যক্তির গুণ। সো এইভাবে হচ্ছে এটা গুণবাচক বিশেষ্য। তারপরে হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যটা কিরকম? যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে হচ্ছে ভাববাচক বিশেষ্য বলে। যেমন হচ্ছে ভোজন, খাওয়ার কাজে বুঝাইছে। শয়ন, শুয়ে থাকার ভাব। গমন, যাওয়ার ভাব বুঝাইছে। দর্শন, দেখার ভাব বুঝাইছে। তো এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। এত কঠিন কিছু দেয় না, খুবই সহজ দেয়। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না। এই রবীন্দ্রনাথ কি? রবীন্দ্রনাথ হচ্ছে
বিশেষ্য বাট নামবাচক বিশেষ্য এটা আমাদের লেখার দরকার নাই। সো এইভাবে হচ্ছে খুব সহজতায় দিবে। এছাড়াও এই ক্লাসটা দেখার পরে তোমরা একটা প্র্যাকটিস ক্লাস দেখবা, আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটাও দেখবা। তারপরে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আর আমাদের যদি সাজেশনটা নাও তাহলে তো সবকিছু এক সাজেশনের মধ্যেই হয়ে যাবে আর কি। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। বিশেষণ, বিশেষণটা কি জিনিস? বিশেষণকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হচ্ছে যে পদ, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে হচ্ছে বিশেষণ বলে। যেমন লাল পরি, লাল হচ্ছে বিশেষণ। আর এই বিশেষণ হচ্ছে তোমার 90% বা 95% তুমি খুঁজে পাবা জাস্ট একটা শব্দ দিয়ে প্রশ্ন করলে। তুমি যদি কেমন দিয়ে প্রশ্ন করো তাহলে হচ্ছে খুব সহজেই বিশেষণ খুঁজে পাবা। যেমন হচ্ছে এখানে ছিল লাল পরি, কেমন পরি, লাল পরি। বেশিরভাগ বিশেষণ তোমাদের সচরাচর যেগুলো বোর্ড পরীক্ষায় এসে থাকে ওইগুলো তুমি হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলেই পেয়ে যাবা। তোমার আবার হচ্ছে বিশেষণ পদ 2 প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণটা কি জিনিস? যে বিশেষণ পদ কোনো বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে হচ্ছে নাম বিশেষণ বলে। যেমন সাদা পাঞ্জাবি, এই পাঞ্জাবি হচ্ছে তোমার কি বিশেষ্য, এই বিশেষ্যকে হচ্ছে তোমার কি বিশেষায়িত করছে বা মডিফাই করছে। কেমন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, এই সাদা হচ্ছে বিশেষণ। বোকা ছেলে, কেমন ছেলে, বোকা ছেলে। তাজা মাছ, কেমন মাছ, তাজা মাছ। দেখো কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি সবকিছুই পেয়ে যাচ্ছ, অর্থাৎ বিশেষণগুলো পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সব থেকে সহজ এবং একটা কি বলা যায় সিক্রেট বলা যেতে পারে। তারপরে দেখো হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণটা কি জিনিস? যে বিশেষণ পদ, বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য কোনো পদকে বিশেষায়িত করে তাকে হচ্ছে ভাব বিশেষণ বলে। অর্থাৎ এই বিশেষ্য এবং সর্বনাম পদ ছাড়া বাকি যে পদগুলো আছে ওই পদগুলোকে তোমার হচ্ছে বিশেষায়িত করবে বা মডিফাই করবে, তখন হচ্ছে ভাব বিশেষণ হবে। যেমন এখানে বলা হয়েছে আস্তে হাঁটো, এখানে হচ্ছে এই যে আস্তে হাঁটো ক্রিয়াকে বিশেষায়িত করছে, জিনিসটা সাবধানে রাখো এখানেও ক্রিয়াকে বিশেষায়িত করছে। সে খুব ভালো ছেলে, সে কেমন ছেলে, খুব ভালো ছেলে। খুব ভালো হচ্ছে বা ভালো হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে তোমার বিশেষণ। সহজভাবে মনে রাখবা, কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। এবার আমরা দেখব হচ্ছে সর্বনাম। সর্বনামটা খুবই সহজ জিনিস। সর্বনাম হচ্ছে তোমার ইংরেজিতে বলে সর্বনামকে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে হচ্ছে প্রোনাউন বলে, বা নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে হচ্ছে সর্বনাম বলে। আমরা একটু উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে যে বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে হচ্ছে সর্বনাম বলে। যেমন একটু লক্ষ্য করে এখানে বলা হয়েছে উর্মি একাদশ শ্রেণীতে পড়ে। এই উর্মি হচ্ছে কি বিশেষ্য। তারপরে বলা হয়েছে সে নিয়মিত কলেজে যায়। এই উর্মির পরিবর্তে ব্যবহার করা হয়েছে এই সেই হচ্ছে উর্মি, উর্মি হচ্ছে সে। অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় বা বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে হচ্ছে সর্বনাম বলে। সে নিয়মিত স্কুলে যায়, তার একটা ল্যাপটপ আছে, তার হচ্ছে সর্বনাম। ওকে, এখন হচ্ছে সর্বনামের একটু ক্লাসিফিকেশন আমরা দেখব। এখানে বলা হয়েছে সর্বনামকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, অর্থগতভাবে, অন্বয়গতভাবে আর একটা হচ্ছে পক্ষভেদে। এই 3 ভাগে ভাগ করা যায়। এখান থেকে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে বলা হয়েছে ব্যক্তিবাচক সর্বনাম, এইগুলো সচরাচর এসে থাকে তোমাদের। ব্যক্তিবাচক সর্বনামগুলো কিরকম? যে সর্বনাম বাক্যের পক্ষ বা পুরুষ নির্দেশ করে তাকে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তোমার, তারা, তিনি, আমায়, আমাদের, মোদের, এইগুলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তারপরে হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনামটা কি জিনিস? এইটা হচ্ছে কর্তা নিজেই কোনো কাজ করছে, অর্থাৎ তুমি কর্তা বা তুমি হচ্ছে সাবজেক্ট, তুমি নিজেই কাজ করতেছো, এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে হচ্ছে আত্মবাচক সর্বনাম বলে। যেমন স্বয়ং, স্বয়ং কাজটি করছি, এই স্বয়ং হচ্ছে আত্মবাচক সর্বনাম। পরীক্ষার খাতায় যদি আসে এরকম যে হচ্ছে স্বয়ং কাজটি করছি, এরকম যদি আসে, এই স্বয়ং
আমাদের লেখার দরকার নাই আত্মবাচক সর্বনাম, জাস্ট সর্বনাম লিখলেই হবে। আর কেউ যদি লেখে যে আত্মবাচক সর্বনাম, তারপরেও ভুল হবে না। তারপরে আসে হচ্ছে পারস্পরিক সর্বনাম, খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা আসবো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনামটা কিরকম? প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্নের জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন বা আমরা একে এক অক্ষর সর্বনাম বা দুই অক্ষর সর্বনামও বলতে পারি। যেমন হচ্ছে কে যাবে, এই যে কে হচ্ছে সর্বনাম, অর্থাৎ এখানে কিন্তু কোনো একটা মানুষকে বা কাউকে না, মানে কাউকে বোঝানো হচ্ছে, ঠিক আছে না? মানে কে যাবে মানে হু, এরকম কিছু বোঝাচ্ছে আর কি, কে যাবে। তো এই কেটা হচ্ছে সর্বনামের মধ্যে পড়ে। কারা খাবে, এই কারাটা হচ্ছে সর্বনামের মধ্যে পড়ে আর কি। তারপরে দেখো হচ্ছে সাপেক্ষ সর্বনামটা গুরুত্বপূর্ণ। এখানে সাপেক্ষ সর্বনাম আমরা একটু দেখব। পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যাংশের সংযোগ ঘটায় তাদের হচ্ছে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন হচ্ছে যত তত, যারা তারা, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। উদাহরণে বলা হয়েছে দেখো, যত চাও তত লাও, যত তত হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই যত তত যদি এরকম বাক্য যদি আসে, তোমরা একটু চেষ্টা করবা সাপেক্ষ সর্বনামই লেখার জন্য, বিকজ বইয়ে এগুলা এভাবেই বেশিরভাগ দেওয়া থাকে। তারপরে যার কাজ তারই সাজে, যার তারই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তারপরে আমরা দেখব হচ্ছে নির্দেশক সর্বনাম। এখানে বলা হয়েছে যে সর্বনাম বক্তার নিকট থেকে কাছের বা দূরের কিছু নির্দেশ করে তাকে হচ্ছে নির্দেশক সর্বনাম বলে। যেমন এ, ও, ইনি, উনি, এগুলা হচ্ছে নির্দেশক সর্বনাম। খুব একটা আসে না, তারপরে হচ্ছে বাই এনি চান্স যদি দিয়ে দেয়। তারপরে দেখো হচ্ছে পক্ষভেদে সর্বনামের শ্রেণী বিভাগ। এখানে তিনটা আছে, এই তিনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বক্তা পক্ষ, যেমন এখানে বলা হয়েছে বক্তা পক্ষকে আমরা ফার্স্ট পারসন সর্বনাম বলতে পারি, যেমন আমি, আমরা, আমাকে, আমাদিকে, আমার, আমাদের, মোর, মোরা, মোদের, এগুলা হচ্ছে বক্তা পক্ষ। শ্রোতা পক্ষ হচ্ছে আমরা সেকেন্ড পারসন সর্বনাম বলতে পারি, তুই, তুমি, তোরা, তোকে, তোমার, তোমরা, তোমাকে ইত্যাদি। অন্যপক্ষ হচ্ছে আমরা থার্ড পারসন বলতে পারি, যেমন হচ্ছে কিরকম সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাকে, তারা, তাদের ইত্যাদি। সো এগুলো হচ্ছে মোটামুটি সর্বনাম। এখন আমরা দেখব হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদ আমরা হচ্ছে কিভাবে চিহ্নিত করব। আর ক্রিয়া হচ্ছে ইংরেজি প্রতিশব্দ ভার্ব, ভার্ব মানেই হচ্ছে ক্রিয়া বা কাজ করা, ঠিক আছে, এরকম কিছু বোঝায় আর কি। এখানে দেওয়া হয়েছে দেখো, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে। অন্যভাবেও বলা যায়, যে শব্দ দ্বারা কাজ করা বুঝাবে তাকেই হচ্ছে ক্রিয়া বলে, অর্থাৎ কোনো একটা শব্দ দ্বারা কাজ করা বুঝাবে, ওটাই হবে হচ্ছে ক্রিয়া। পরীক্ষার খাতায় তোমাদের দুই ভাবে আসে, যেটা বললাম, একটা অনুচ্ছেদ আকারে আসতে পারে, বলতে পারে নিচে অনুচ্ছেদ থেকে ক্রিয়া চিহ্নিত করো বা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। এখানে দেওয়া থাকলো যে বাগানে ফুল ফুটেছে, এই ফুটেছের নিচে টান দেওয়া থাকলো, এই ফুটেছেটা কি? ক্রিয়া। এইভাবে আমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে। ছেলেটা বল খেলছে, এখানে খেলছে হচ্ছে ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে। বর্তমানের ছেলে মেয়েরা সারাদিন মোবাইল দেখে, যে দেখাটা একটা কাজের মধ্যে পড়ে আর কি। রাতুল পরীক্ষার খাতায় লিখছে, একটা কাজের মধ্যে পড়ে। বইমেলা থেকে বই কিনেছি, এটাও কাজের মধ্যে পড়ে। শিশুটি কাঁদছে, আকাশে পাখি উঠছে, বুঝলাম মেয়েটার রূপ বড়ই আশ্চর্য, এই সবই হচ্ছে ক্রিয়া। এগুলো যখন তোমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা, আর এগুলোর জন্য হচ্ছে ওইভাবে সাজেশন হয় না, আর জাস্ট হচ্ছে লাস্ট 2 থেকে 3 ইয়ারের বোর্ড প্রশ্ন সলভ করলে তুমি ওর মধ্যে থেকে কমন পাবা, অথবা ওর আলোকেই হচ্ছে কমন পাবা। ধরো যে হচ্ছে এখানে দেওয়া হয়েছে ছেলেটা বল খেলছে, এইভাবে না দিয়ে এই খেলছেটা রাখলো, তারপরে অন্য ভাবে দিল যে হচ্ছে রাতুল বল খেলছে, একটা নাম দিয়ে দিল, এই খেলছেন নিচে আন্ডারলাইন ঠিকই থাকবে। এইগুলাই ঘুরে ফিরে আসে, বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এমনিতেই পারা যাবে আর কি। এরপরে আমরা দেখব হচ্ছে ক্রিয়া বিশেষণ কিভাবে হয়। ক্রিয়া বিশেষণ শেখার আগে আমাদের একটু বেসিক জানতে হবে। তোমরা হচ্ছে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পেয়ে যাবা। এবার একটু হচ্ছে আমরা সংজ্ঞার মাধ্যমে দেখব, যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ কোনো একটা শব্দ বাক্যের ক্রিয়াকে, অর্থাৎ একটা ক্রিয়া দেওয়া আছে, ক্রিয়াপদ দেওয়া আছে, ওই ক্রিয়াপদকে কোনো একটা শব্দ বিশেষায়িত করবে, ওটাই হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর একভাবে চেনা যায় কখন, কোথায়, কিভাবে
কিভাবে দিয়ে প্রশ্ন করলে এই ক্রিয়া বিশেষণ পাওয়া যাবে। আমরা একটু উদাহরণ দেখব। এখানে দেওয়া হয়েছে মা গুনগুনিয়ে গান গাইছে। এই বাক্যটা কিন্তু এভাবেও হতে পারতো যে মা গান গাইছে, এখানে গাইছে হচ্ছে ক্রিয়াপদ, এই গাইছে কে হচ্ছে বিশেষায়িত করছে গুনগুনিয়ে। মা কিভাবে গান গাইছে? গুনগুনিয়ে গান গাইছে। এই ক্রিয়াকে হচ্ছে বিশেষায়িত করছে গুনগুনিয়ে, অর্থাৎ মডিফাই করে স্পেসিফিকলি বুঝাই দিচ্ছে আর কি, মা গুনগুনিয়ে গান গাইছে। আবার দেখো এই বাক্যটা কিন্তু এভাবেও হতে পারতো যে মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে, এখানে নিচ্ছে হচ্ছে ক্রিয়া। কি বলছে এই বাক্যে? মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই নিঃশ্বাস নিচ্ছে কে হচ্ছে জোরে জোরে বিশেষায়িত করছে, এই জোরে জোরে হচ্ছে ক্রিয়ার বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। আবার দেখো হচ্ছে তিনি দুপুরেই বেরিয়ে গেছেন। এই বাক্যটা কিন্তু এইভাবে হতে পারতো, তিনি বেরিয়ে গেছেন। এভাবে না বলে মানে একদম মডিফাই করে স্পেসিফিকলি বুঝাই দিচ্ছে যে তিনি দুপুরেই বেরিয়ে গেছেন। এই তারপরে দেখো তিনি হেসে উঠলেন। এই বাক্য এইভাবেও হতে পারতো, তিনি এইভাবে না হয় কিভাবে লিখছে, তিনি হো হো করে হেসে উঠলেন, মানে কিভাবে হেসে উঠছে এটাও হচ্ছে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, উঠলেন এটাকে হচ্ছে হো হো মডিফাই করছে, হেসে উঠলেন এটাকে মডিফাই করছে হো হো। সো এই হো হো হচ্ছে ক্রিয়ার বিশেষণ। আবার দেখো কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এই হয়েছে হচ্ছে ক্রিয়া, আর এই সম্পূর্ণ হয়েছে কে মডিফাই করছে ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। কাজটা কিভাবে সম্পূর্ণ হয়েছে? ভালোভাবে। কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যায় এটা তো আমরা জানলাম। এখানে দেখো কিভাবে সম্পূর্ণ হয়েছে ভালোভাবে, কিভাবে হেসে উঠলেন হো হো করে, কখন বেরিয়ে গেছেন দুপুরে বেরিয়ে গেছেন। তো এভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ গুলো পাওয়া যাবে। আর এখানে হচ্ছে ক্রিয়া হচ্ছে যে গাইছে, নিচ্ছে, গেছেন, উঠলেন, হয়েছে, এইগুলা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, মোটামুটি বুঝছো তো তাহলে ক্রিয়া কোনগুলো আর ক্রিয়া বিশেষণ কোনগুলো। আমরা এখন হচ্ছে একটু অনুচ্ছেদ আকারে দেখব। এখানে দেওয়া হয়েছে তোমাদের এই দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে এই বাক্য আকারে আসতে পারে, আন্ডারলাইন করে দেওয়া থাকবে, আর কোনো একটা শব্দের নিচে এটাই গুনগুনি, এটা কি ক্রিয়া বিশেষণ, জোরে জোরে ক্রিয়া বিশেষণ, এইভাবে হচ্ছে তোমাদের লিখতে হবে। আর একটা আসতে পারে হচ্ছে অনুচ্ছেদ আকারে, নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। আমরা একটু অনুচ্ছেদটা দেখবো। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। এই গেছেন হচ্ছে ক্রিয়া, এই বেরিয়ে গেছেন কে বিশেষায়িত করছে দ্রুত। কিভাবে বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে দ্রুত বেরিয়ে গেছে, এই দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। কিভাবে বৃষ্টি পড়ছিল? টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এই টিপ টিপ হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন। এই দেখছিল হচ্ছে ক্রিয়া। কিভাবে দেখছিল? এক মনে টিভি দেখছিল, এই এক মনে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এই সময়ে টিভিতে কেউ গুনগুনিয়ে গান করছিল, এই করছিল হচ্ছে ক্রিয়া, এই গান করছিল কে বিশেষায়িত করছে গুনগুনিয়ে, একদম মডিফাই করে বুঝাই দিচ্ছে স্পেসিফিকলি, এটা গুনগুনিয়ে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। হঠাৎ বাবা এসে বললেন তার চশমাটা চট করে খুঁজে দিতে। কিভাবে চশমাটা খুঁজে দিতে বলছে? চট করে চশমাটা খুঁজে দিতে বলছে। সো এখানে ক্রিয়ার বিশেষণ হচ্ছে চট করে। তাহলে যে দ্রুত, টিপ টিপ, এক মনে, গুনগুনিয়ে, চট করে, মানে চট, এইগুলা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। যোজক শব্দ কিভাবে আমরা চিনবো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে জানবো হচ্ছে যোজক শব্দ কাকে বলে বা যোজক কাকে বলে। যে শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যাংশের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। আমরা সহজভাবে বলতে পারি যে শব্দ দ্বারা বাক্যের সাথে বাক্যের বা পদের সাথে পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটাবে সেটাই হবে হচ্ছে যোজক শব্দ। যেমন আমি গান গাইবো আর তুমি নাচবে, আর হচ্ছে যোজক শব্দ, আর দিয়ে হচ্ছে বাক্যের মধ্যে সংযোজন ঘটাইছে। যোজক শব্দ হচ্ছে 5 প্রকার। এক নাম্বার হচ্ছে সাধারণ যোজক, যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করা যায় তাকে সাধারণ যোজক বলে। যেমন আমি ও আমার বাবা বাজারে এসেছি, এই ও হচ্ছে সাধারণ যোজক বা যোজক, যেটাই বলো না কেন। তারপরে আরেকটা আছে হচ্ছে বৈকল্পিক যোজক বা হচ্ছে বিকল্প যোজক, যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যাংশের মধ্যে বিকল্প বোঝায় তাকে হচ্ছে বৈকল্পিক যোজক বলে। যেমন হচ্ছে তুমি বা তোমার বন্ধু যে কেউ এলেই হবে, মানে বিকল্প বোঝাচ্ছে আর কি। বা হচ্ছে যোজক শব্দ, বা এই বাক্য অন্যভাবে বলা যায় তুমি অথবা তোমার বন্ধু যে কেউ এলেই হবে, অথবাটা হবে যোজক শব্দ। আরো আছে হচ্ছে বিরোধমূলক যোজক। এই ধরনের যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টি দ্বারা প্রথমটির বিরোধ নির্দেশ করে। যেমন আমি চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাইনি, এই কিন্তু হচ্ছে যোজক শব্দ অর্থাৎ বিরোধমূলক যোজক। কিন্তু পরীক্ষায় যদি এই বাক্যটা আসে যে আমি চিঠি দিয়েছি কিন্তু উত্তর পাইনি, কিন্তু কি আমরা হচ্ছে লিখবো না যে এটা বিরোধমূলক যোজক, এইভাবে লিখবো না, আমরা জাস্ট যোজক লিখলেই নাম্বারটা পেয়ে যাব। তোমাদের বুঝানোর জন্য একটু নিয়ে আসা হয়েছে আর কি। আবার ধরো যে বাক্যটা আগে করলাম যে তুমি অথবা তোমার বন্ধু যে কেউ এলেই হবে, তোমাকে লিখতে হবে না এটা হচ্ছে বৈকল্পিক যোজক, জাস্ট লিখতে হবে যোজক শব্দ, এই বাটা হচ্ছে যোজক শব্দ। এগুলো হচ্ছে নিয়ে আসা হইতেছে একটু
বোঝানোর জন্য, যেন হচ্ছে সহজভাবে বুঝতে পারো। তারপরে আরেকটা ছিল হচ্ছে কারণবাচক যোজক। এই ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ, মানে এমন ভাবে সংযোগ ঘটাবে একটি আর একটির হচ্ছে কারণ হয়ে দাঁড়াবে আর কি। আমি যাইনি কারণ তুমি দাওয়াত দাওনি, এই যে কারণ হচ্ছে কারণমূলক যোজক, এই কারণটা হচ্ছে যোজক শব্দ, ঠিক আছে। তারপর আর একটা আছে সাপেক্ষ যোজক। পরস্পর নির্ভরশীল যে যোজকগুলো একে অন্যের পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয় তাকে হচ্ছে সাপেক্ষ যোজক বলে। যদি টাকা দাও তবে কাজ হবে, যদি দাওয়াত দাও তবে আমি যাব, এই তবে হচ্ছে যোজক শব্দ। সহজ কথায় হচ্ছে যে শব্দ দ্বারা বাক্যের সংযোজন বিয়োজন সংকোচন ঘটাবে সেটাই হবে হচ্ছে যোজক শব্দ। আমরা আরো কিছু উদাহরণ দেখব। আজ নয় কাল সে দেশে আসবে, এই নয় হচ্ছে যোজক শব্দ। এত চিনি দিলাম তবুও মিষ্টি হলো নাই, তবু হচ্ছে যোজক শব্দ। তোমরা যদি এত কিছু মনে না রেখে এইভাবে মনে রাখো যে নয়, তবু, আর, এবং, ওদের, ও, অথচ, নতুবা, এই বিষয়গুলো এইভাবেও যদি মনে রাখো তারপরেও অ্যান্সার করা যাবে। তার কারণ এই যোজক শব্দগুলো বোর্ড প্রশ্ন যখন প্র্যাকটিস করবা তখন দেখো এর মধ্যে থেকে আসে যে নয়, তবু, আর, এবং, অথবা, নতুবা, অথচ, কারণ, কিন্তু, এগুলার মধ্যে থেকে আসে আর কি। তোমরা আরেক ভাবে একটু মনে রাখতে পারো যে এটা হচ্ছে অনেকটা যৌগিক শব্দের মতো। যৌগিক শব্দ কিরকম তোমরা বাক্য রূপান্তরে করে আসছে যে এবং, অথবা, নতুবা, কিন্তু, কিছু কিন্তু মিল আছে, এভাবেও মনে রাখতে পারো যে এগুলা হবে যোজক শব্দ। এবার আমরা দেখব হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দটা কিরকম, এটা হচ্ছে অনেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে এটা পুরোটাই হচ্ছে বিস্ময় সূচক বাক্য আর কি। যেমন আমরা বাক্য রূপান্তরিতে করে আসছি, যেমন একটা ধরা বাক্য দেওয়া আছে যে ফলটি দেখতে সুন্দর। আমরা বাক্য রূপান্তর যখন করছি, এটা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক করছি, বিস্ময়বোধক করছি, তখন কিন্তু লিখছি যে বাহ ফলটি খুব সুন্দর। এই বার পরে একটা কিন্তু আবেগ চিহ্ন ছিল, মানে একটা দাড়ি দিয়ে নিচে ফোঁটা, ওটা হচ্ছে আবেগ চিহ্ন বা এক্সক্লেমেশন চিহ্ন। এই চিহ্ন দ্বারা শব্দ থাকলেই সেটা হবে হচ্ছে আবেগ শব্দ। এই চিহ্ন থাকলে ওর নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে এটা হবে আবেগ শব্দ। আরো সহজভাবে চেনার উপায় হবে, এইটা হবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে বা, তারপরে হচ্ছে উহু, আ, এই বিষয়গুলো হচ্ছে আবেগ শব্দ। আর অবশ্যই একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় তো তোমরা জানোই, আনন্দ বুঝাবে, দুঃখ বুঝাবে। আরো আছে যে সাবাস বাংলাদেশ খেলার মতো খেলেছে, এই সাবাস হচ্ছে আবেগ শব্দ। যেমন সাবাস চমৎকার রেজাল্ট করেছো, বাহ। এই যে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, এই যে দাড়ি দিয়ে নিচে একটা ফোঁটা দেওয়া আছে, ঠিক আছে। এটা একটু ভিন্ন ফন্ট ব্যবহার করা হয়েছে যার জন্য একটু বোঝা যাচ্ছে না। তারপরে দেখো হচ্ছে আরো কিছু আবেগ শব্দ আছে। সি, এমন কাজটা তুমি করতে পারলে, এই যে সিটা হবে আবেগ শব্দ, ঠিক আছে। সোজা কথা, একদম খাঁটি বাংলা কথা হচ্ছে যে শব্দের পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে সেটাই হবে আবেগ শব্দ। বা আরো সহজভাবে বলা যায় এইটা হবে হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর থেকে সহজভাবে আর বলা যায় না। আচ্ছা, আমরা হচ্ছে কিছু উদাহরণ দেখি। যেমন বা চমৎকার একটা গল্প বললেই বা হচ্ছে আবেগ শব্দ। তারপরে বাহ কি সুন্দর দৃশ্য, এই বা হচ্ছে আবেগ শব্দ। তারপরে বেশ তাই হবে, এটাও আবেগ শব্দ। হে বন্ধু বিদায়, এটা হচ্ছে আবেগ শব্দ। সাবাস দারুণ খেলেছে মেয়েরা, এই সাবাস হচ্ছে আবেগ শব্দ। আহারে ছেলেটার দুনিয়াতে কেউ নেই, আহারে হচ্ছে আবেগ শব্দ। উহু পায়ে বড্ড লেগেছে, এগুলা হচ্ছে আবেগ শব্দ। তো এখন আমরা দেখব হচ্ছে অনুসর্গ কিভাবে হয়। আর অনুসর্গ আগে একটু আমাদের কিছু মুখস্থ করতে হবে। অনুসর্গ কোনগুলো, এর মধ্যে থেকে পাওয়া যায় এগুলো দেওয়া হয়েছে যে প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, অবধি, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়ে, কর্তৃক, হইতে, হতে, থেকে, যে, পাশে, ভিতরে, ভেতর ইত্যাদি, এগুলা হচ্ছে অনুসর্গ। কষ্ট করে এগুলো একটু মুখস্থ করতেই হবে। আমরা একটু উদাহরণ দেখবো এখন। যেমন এখানে দেওয়া হয়েছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই বিনা হচ্ছে অনুসর্গ। অনেকে ভাতের বদলে রুটি খায়, বদলে হচ্ছে অনুসর্গ। শীতের পরেই বসন্ত ঋতু আসে, পরে হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে, যেগুলো বলে দিলাম, প্রতি, বিনা, বিহনে, সহ, উপরে, পরে, ব্যতীত, জন্যে, এগুলো একটু মুখস্থ করতে হবে। মায়ের চেয়ে আপন কি আছে, যে হচ্ছে অনুসর্গ। এখন আর ওদের মাথার উপরে, এই উপরে হচ্ছে অনুসর্গ, উপরে কোনো ছাদ থাকলো না, ঠিক আছে। এইগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে আর প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এমনিতেই পারবা। সো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে হচ্ছে একটা প্র্যাকটিস ক্লাস দেওয়া হবে।